সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের রেজিম চেঞ্জ বা শাসক বদলের ঘোষণা দিয়ে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ শীর্ষ কয়েকজন জেনারেলকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের আশা ছিল খামেনির হত্যার পর ইরানিরা খুশি হয়ে রাস্তায় নামবে, কিন্তু দেখা গেছে উল্টো চিত্র। লাখো মানুষ বের করে শোক মিছিল। প্রথম দফায় ইসরায়েলি পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর নির্বিচারে বোমা হামলা করে পোড়া মাটি নীতি গ্রহণ করা হয়। কিন্তু ইরানিদের মাথা নোয়ানো যায়নি। দেশটির মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ইরান হয়ে উঠতে যাচ্ছে যেন আরেক ভিয়েতনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালালেও কিভাবে তারা ব্যর্থ হচ্ছে সেই চিত্র তুলে ধরেছেন ইসরায়েলি পত্রিকা হারেটস ও মিডল ইস্ট আই। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ইরানের শীর্ষ কয়েকজন নেতা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষকে হত্যার পরও ইরানের শাসন ব্যবস্থায় বড় কোনো ফাটল ধরার লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলিদের ধারণা শাসন ব্যবস্থা দুর্বল করতে আরও অনেক সপ্তাহ লেগে যাবে। এমনকি সামরিক অভিযানের মাধ্যমে ইরানের শাসকদের পতন ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হারেতস পত্রিকাকে বলেন, ইরানি ব্যবস্থা এখন হয়তো সুশৃঙ্খলভাবে চলছে না, তবে এই ব্যবস্থাটি এখনও কাজ করছে। জেনারেল স্টাফের আরেকজন কর্মকর্তা বলেন, ইরানি সেনাবাহিনী কিছু এলাকায় অকার্যকর হয়ে পড়েছে, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টি সত্য নয়। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, ইরানে একটি গণ অভ্যুত্থানের পূর্বাভাস দেয়া অত্যন্ত কঠিন। তবে এখন পর্যন্ত এমন কোনো মোড় ঘোরানো পরিস্থিতি তৈরি হয়নি যা সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনবে। হাজার হাজার বিক্ষোভকারী রেভলিউশনারি গার্ড ও বাসিস মিলিশিয়াদের ঘাঁটি ঘেরাও করতে উদ্বুদ্ধ করবে এমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া নিরাপত্তা বাহিনী থেকে বড় ধরনের কোনো দলত্যাগের ঘটনা ঘটেনি, কিংবা সশস্ত্র কোনো গোষ্ঠীও বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়নি। আমেরিকানরা মনে করছে শাসন ব্যবস্থার পতন ঘটাতে কুর্দি মিলিশিয়াদের ব্যবহার করার সম্ভাবনা কাজে লাগাতে পারে। তবে এই বিষয়ে অভিজ্ঞ ইসরায়েলি বিশেষজ্ঞরা সন্দিহান। তারা মনে করেন, পশ্চিমারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য সংখ্যালঘু গোষ্ঠীদের ব্যবহার করুক। এটা সাধারণ ইরানি জনগণ সন্দেহের চোখে দেখে থাকে। ইরানের ৫০ জন শীর্ষ নেতাকে হত্যা টার্গেট করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এর প্রায় অর্ধেকই নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রধানতম হলেন সর্বোচ্চ নেতা আলী খামেনি। এরপরও ইসরায়েলের গোয়েন্দাদের মূল্যায়ন হল, ইরানের ক্ষমতার পরিবর্তন করতে হলে আরও অনেক দিন সময়ের প্রয়োজন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের লক্ষ্য অর্জনে আরও ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারাও একই ধরনের অনুমান করেছিলেন। শাসন ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টার পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং এর লঞ্চারগুলোতে আঘাত হানার জন্য ব্যাপক চেষ্টা চালানো হয়। দাবি করা হয় শত শত মিসাইল ও লঞ্চার ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইরান থেকে মিসাইল ছোড়া বন্ধ করা যায়নি। তা প্রায় অসম্ভব বলে মনে করেন অনেক সামরিক বিশ্লেষক। ইসরায়েলের মূল্যায়ন হল, ইয়েমেনের হুথিরা এখন পর্যন্ত যুদ্ধে যোগ না দিলেও এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না। সামরিক সূত্রগুলো মনে করছে, ইরানের অনুরোধে শেষ পর্যন্ত হুথিরা যুদ্ধে যোগ দেবে। অপরদিকে হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের উপর সক্রিয়ভাবে হামলা চালাচ্ছে। তারা ইসরায়েলের মূল ভূখণ্ডে মিসাইল নিক্ষেপ করছে এবং দক্ষিণ লেবাননে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তের উত্তরে তাদের অধিকৃত আউটপোস্ট বা ঘাঁটির সংখ্যা দ্বিগুণ করে। এই এলাকায় বেশ কয়েকটি পদাতিক ও সাঁজোয়া কোম্পানি মোতায়েন করেছে। হিজবুল্লাহ এবং সীমান্তের নিকটবর্তী ইসরায়েলি জনবসতিগুলোর মধ্যে একটি বাফার বা সুরক্ষা বলয় তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ইসরায়েলি বাহিনী এবং ঘাঁটিগুলো এখন হিজবুল্লাহর টার্গেটে পরিণত হয়েছে। হিজবুল্লাহ গত কয়েকদিনে সেগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও মর্টার শেল নিক্ষেপ করছে।
এই পরিস্থিতির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে হামলাকে প্রতিরোধমূলক হামলা বলে উল্লেখ করেছেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, ইসরায়েল তার দেশকে এই সংঘাতের মধ্যে টেনে এনেছে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে কারণ তারা জানত ইসরায়েল এটি করার পরিকল্পনা করছে। এই কারণে তারা ইসরায়েলের সাথে যোগ দিয়েছে। দেখা যাচ্ছে আমেরিকা নিজে পরিকল্পনা করে যুদ্ধে জড়ায়নি, নেতানিয়াহুর পরিকল্পনায় যুদ্ধে অংশ নিয়েছে। গত জুনে ইরানে যৌথ মার্কিন ইসরায়েলি হামলার পর ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ই চূড়ান্ত বিজয় ঘোষণা করেছিলেন। ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিগুলো ধ্বংস করার দাবি করে নেতানিয়াহু বলেছিলেন, আমরা সিংহের মতো গর্জে উঠেছিলাম এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। আমাদের সেই গর্জনে তেহরান কেঁপে উঠেছিল। ইসরায়েলি বিশ্লেষক গেডন লেভি মন্তব্য করেন, সিংহের গর্জন খুব দ্রুতই ইঁদুরের কিচিরমিচিরে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক বিজয় ছিল প্রজাপতির আয়ুর মতো ক্ষণস্থায়ী। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করার বড়াই করেছিলেন, কিন্তু তার দূতরা মাত্র কয়েক মাস পরেই আবার ব্যর্থ আলোচনায় ছুটে যান। প্রতি ৮ মাস অন্তর ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করাটা বেশ অদ্ভুত। ইরানের বিরুদ্ধে বিজয়ের অর্থ কী তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওয়াশিংটনে যুদ্ধের লক্ষ্য এত ঘন ঘন পরিবর্তিত হয়েছে তা কোনো অর্থবহ বিশ্লেষণকে অসম্ভব করে তুলেছে। এই যুদ্ধ নিয়ে ট্রাম্প এখন জটিল পরিস্থিতির মুখোমুখি। তার সমর্থকদের মধ্যে অস্থিরতা, হতাশা এবং অসন্তোষ বাড়ছে। জ্বালানির দাম, মুদ্রাস্ফীতি এবং শেয়ার বাজারের উপর যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষতি করতে পারে। এখন যুদ্ধ শেষ হওয়ার একমাত্র আশা নির্ভর করছে অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার উপর। কার অস্ত্র আগে শেষ হবে তা এখনও অজানা। এমনও খবর পাওয়া যাচ্ছে ইরান এখন তাদের হাইপারসনিক মিসাইল ব্যবহার শুরু করেছে। এগুলো সংখ্যা এবং নির্ভুলতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আরেকটি কারণ হতে পারে। ইরানের হিসাব নিকাশ বদলে গেছে। গত জুনে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য তারা এখন অনুশোচনা করছে, কারণ এর মাত্র ৮ মাস পরেই তারা আবারও আক্রান্ত হয়েছে। এই কারণে ইরান সহজে কোনো যুদ্ধবিরতিতে আসতে চাইবে না। ইরান আর দ্বিতীয়বার বোকা হতে চায় না। তাদের কৌশল এই যুদ্ধের অর্থনৈতিক ব্যয়কে আরও উঁচুতে নিয়ে যাবে, যা বিশ্বজুড়ে মানুষের জন্য এক অসহনীয় হয়ে দাঁড়াবে। তেল ও গ্যাসের ক্রমবর্ধমান দাম, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অচল অবস্থা এবং শেয়ার বাজারের অস্থিরতার কারণে এটি ভয়াবহ রূপ নেবে। ইতিমধ্যে এই যুদ্ধ মার্কিন নীতির হাস্যকর দিক ফুটে উঠেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিয়েছেন, অর্থাৎ তিনি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছেন। রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের যে বাগাড়ম্বর তা ব্যর্থ হয়েছে এবং লাভবান হচ্ছে রাশিয়া। অপরদিকে উপসাগরীয় দেশগুলো বর্তমান আর্থিক চাপ কমাতে বিদেশি বিনিয়োগ পর্যালোচনা করতে পারে। এমন পদক্ষেপ মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। খামেনির হত্যাকাণ্ডের পর তেহরানের পাল্টা জবাবের ক্ষেত্রে আর কোনো রেড লাইন বা সীমারেখা নেই। একই সাথে ওয়াশিংটন ও তার মিত্রদের দুর্বল জায়গাগুলো কাজে লাগিয়ে তাদের মধ্যে ফাটল ধরানোর একটি সুচিন্তিত, ধীর ও সূক্ষ্ম কৌশলও কাজ করছে ইরানের। ইরানি জনগণ ৪৭ বছর ধরে অভাব অনটনের সাথে ব্যাপকভাবে অভ্যস্ত হয়ে উঠেছে। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে হয়তো ঘড়ি আছে, কিন্তু ইরানের কাছে আছে সময়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চিত খেলায় জড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত তাদের মিত্র উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে যোগ দেয়নি, কারণ তারা জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া মানে আত্মহত্যার পথ বেছে নেয়া। ইতিমধ্যেই ইরান ড্রোন ও সীমিত আকারে মিসাইল হামলা চালিয়ে দেখিয়ে দিয়েছে এসব দেশ কতটা দুর্বল অবস্থায় আছে। এখন ইরানের হারানোর কিছু নেই। প্রতিবেশী দেশগুলো সব মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে তোমরা যেও না, তোমাদের রক্ষা করতে পারবে না।
রাশিয়া ও চীন যদি এই কৌশলে যোগ দেয় তবে ইরানের সম্ভাবনা আরও বাড়বে। এই দেশ দুটি এটি করতে প্রস্তুত বা ইচ্ছুক কিনা তা স্পষ্ট নয়। তবে ইরান যে চীন ও রাশিয়া থেকে নীরবে সহযোগিতা পাচ্ছে তা মোটামুটি স্পষ্ট। ইরানের টিকে থাকার ভিত্তি হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভুল হিসাব নিকাশ। ইরানিরা কখনো তাদের সার্বভৌমত্বের সাথে আপোষ করবে না, মারা যাবে কিন্তু আত্মসমর্পণ করবে না। ইরানের শাসকদের বিরুদ্ধে তাদের অনেক ক্ষোভ এবং হতাশা আছে, কিন্তু এজন্য তারা কোনো আগ্রাসন মেনে নেবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।